বন্ধুরা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এসসিআরটি ডিএলএড টেট পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ঠিক আছে। তো ডিএলএড যে পেট আমাদের অনুষ্ঠিত হতে চলেছে আমরা জানি, তো তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী কী প্রশ্ন এসেছিল এটা আমরা একবার দেখে নেব বাংলা ভাষার। তো এই প্রশ্নটা আমাদের এসেছিল 2019 সালে, ঠিক আছে ভাই। এটা 2019 সালে বাংলা ভাষার প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম, এটা আমরা ভিডিও তৈরি করেছি। পরবর্তী সময় যদি আমরা পাই অন্য ইয়ারে সবগুলো আপনার দিয়ে দেবো। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই যে কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল। তো প্রথম প্রশ্ন আমরা দেখি, মাটির মানুষ, এই মাটির মানুষ এই প্রবাদ প্রবচনটির অর্থ কী? তার মানে প্রবাদ প্রবচন আমাদের জানতে হবে। তো এই ভিডিও থেকে আমরা দুটা জিনিস শিখবো, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কী কী আসলো সেটা দেখব, আর একটা মূল ইম্পর্টেন্ট যেটা আমরা শিখতে চলেছি এই জিনিসটা হচ্ছে কি, যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে আমাদের বাংলা ভাষায় প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমরা শিখব। তো দেখুন, সেই মাটির মানুষ এই প্রবাদটির অর্থ কী? ধূর্ত ব্যক্তি, নিরীহ ব্যক্তি, লোভী ব্যক্তি নাকি অলস ব্যক্তি? তো এই ক্ষেত্রে মাটির মানুষ হচ্ছে নিরীহ ব্যক্তি, আমরা সবাই জানি। যারা মাটির মানুষ বলা হয় কাদের? যারা নিরীহ থাকে তাদেরকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শব্দের পর গিরি শব্দ ব্যবহার করা হবে? গিরি প্রত্যয় ব্যবহার করা হয়। আমরা কখনো বাবাগিরি, মামাগিরি, কাকাগিরি আমরা বলি না, আমরা বলি কি দাদাগিরি করবে না আমার সঙ্গে। তো এই গিরি প্রত্যয়টা কার পর ব্যবহৃত হবে? দাদার পরে। কখনো বাবাগিরি, মামাগিরি বা কাকাগিরি হয় না, সবসময় দাদাগিরি হয়। সুতরাং দাদা ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখুন, আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে, ঠিক আছে, আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে। আগামীকাল মানে কি? ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালে আমাদের কি বসবে? এলেন। এলেন মানে কি? পাস্ট টেন্স হয়ে গেছে। আসছিলেন, এটাও পাস্ট টেন্স হয়ে গেছে। এসেছেন, এটাও পাস্ট টেন্স অতীতকাল হয়ে গেছে। তো তার মানে এখানে কারেক্ট আনসার আসছেন। তো আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে আসছেন, বা আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে আসবেন। তো আসবেন বা আমরা আসছেন বললাম, এটা ফিউচার টেন্সে হলো। তারপর দেখি, সে ভাত খেয়ে অফিস গেল, ঠিক আছে ভাই। সে ভাত খেয়ে অফিস গেল। এখানে খেয়ে শব্দটা কী ধরনের পদ? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ না অব্যয় পদ? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা বলুন তো, আপনার জন্য রেখে গেলাম কারেক্ট আনসার, ঠিক আছে ভাই। কারণ এখানে পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আপনার জানা আছে। তো তারপরেও জানা না থাকলে আপনার কনসেপ্টের ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো একটা প্রশ্ন আপনার জন্য রাখলাম, হোম টাস্ক, একদম সহজ ভাই, আপনারা বুঝেন। খেয়ে শব্দটা কী ধরনের পদ আপনারা তো বুঝতেই পারছেন, তাই তো। তো এখানে কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান, কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন, বা রাম কর্তৃক রাবণ মারা গিয়েছিলেন, এই বাক্যে রেখাঙ্কিত কর্তৃক শব্দটা কী ধরনের পদ? তো কর্তৃকটা এখানে হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কেন? কারণ শব্দের পিছনে কিছু বসলে সেটা অনুসর্গ হয়, আর প্রথমে বসলে উপসর্গ হয়। যেমন প্রকার, এখানে প্রটা হচ্ছে উপসর্গ, মানে প্রথমে বসেছে, ঠিক আছে। তারপর কি? অনুকার, এখানে এই অনুটা হচ্ছে কি? উপসর্গ। আর পিছনে যদি কিছু বসে তাহলে সেটা আমরা বলবো কি? অনুসর্গ। পরেরটা প্রথমেটা উপসর্গ, পরেরটা অনুসর্গ, অর্থাৎ উপসর্গ অনুসর্গ আমাদেরকে দেখতে হবে। নি উপসর্গ যোগ করে নিচের যে শব্দটা গঠিত হয়, তো এটা কারেক্ট আনসার হবে নিক্ষেপ। নিক্ষেপ, ঠিক আছে। কারণ এখানে দেখুন, নির্মল, নিক্ষেপ, নির্বাণ, নির্মাণ, এখানে প্রত্যেকটার সম্মুখে কিন্তু নি শব্দটা ব্যবহার হয়েছে, একটু লক্ষ্য করে দেখতে পাবেন। প্রত্যেকটার প্রথমে কিন্তু নি ব্যবহার হয়েছে। কিন্তু এবারে আমি বলেছি যে স্যার কারেক্ট আনসার আমাদের কি হবে? কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার 2 নিক্ষেপ হবে। এবার কথা হচ্ছে যে কারেক্ট আনসার যদি নিক্ষেপ হয় তাহলে বাকিগুলা কেন হবে না? তো এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিই। যেমন নি প্লাস, প্রথমটা যদি দেখি, নি প্লাস এইভাবে হবে, ওই যে ময়রে ফ্লো। এই ময়রে ফ্লো এর কি কোনো অর্থ আছে? না, তার মানে এটা হচ্ছে না। তারপর নির্বাণ, নি প্লাস বয়রেফ আকার ব্রাণ, তো এটার কি কোনো অর্থ আছে? না, এটা হলো। এইভাবে ময়রেফ আকার দিলে এটার অর্থ হবে না, কিন্তু যদি ক্ষেপ দিই তাহলে ক্ষেপের একটা অর্থ আছে। তার মানে নি প্লাস ক্ষেপ, নিক্ষেপ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, এটা একটা প্যাডাগজির একটা প্রশ্ন। মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে তর্ক, আকস্মিক বক্তৃতা ইত্যাদির আয়োজন করলে তাদের মধ্যে প্রধানত কিসের বিকাশ হয়? মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে যদি আমরা তর্ক কিংবা আকস্মিক বক্তৃতা এই ধরনের যদি আয়োজন করি তাহলে তার কি দক্ষতা বিকাশ হয়? পঠন, বাহ্যিক কৌশল, শ্রবণ কৌশল নাকি লিখন কৌশল?
তার মধ্যে আকস্মিক বক্তৃতা, ঠিক আছে, আকস্মিক বক্তৃতা যদি আমরা যদি হঠাৎ যে তর্ক মানে বিতর্ক প্রতিযোগিতা কিংবা আকস্মিক বক্তৃতার যদি আমরা আয়োজন করি, তাহলে এখানে তার কোন কৌশলটা বিকাশ হবে? তো এটা কারেক্ট আনসার হবে তার কথন কৌশল। এখানে যদিও অপশনে দেওয়া নাই, তো এটার কারেক্ট আনসার হবে কথন কৌশল। এটা একটু টাইপিংয়ে এত মিস্টেক হয়েছিল, দেখে নেবেন। তো এটা কারেক্ট কথন কৌশল। কেননা আমরা যখন কথা বলার কৌশলটা যদি আমরা ভালো করে শিখে নেই, তাহলে সেই তর্ক বিতর্ক, তর্ক বলতে এই যে আপনার সঙ্গে দ্বন্দ্ব করা সেটা নয়, কিন্তু বিতর্ক প্রতিযোগিতা মানে ডিবেট, আমরা ডিবেটে শক্ত হব বা তৎক্ষণাৎ বক্তৃতা দিতে পারবো। যদি আমার কথন কৌশল ভালো থাকে, তখন আমি আকস্মিক বক্তৃতা দিতে পারবো। আর কথন কৌশল যদি ভালো না থাকে, তাহলে আমি আকস্মিক বক্তৃতা দিতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে আমার কারেক্ট আনসার কী হবে? অপশন নম্বর কথন কৌশল হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষণের যে পদ্ধতিতে সংজ্ঞা বা সূত্র উপস্থাপন করে তারপর উদাহরণ প্রদান করা হয়, সেই পদ্ধতিটা কী? প্রথমে সংজ্ঞা তারপর উদাহরণ, ঠিক আছে, অর্থাৎ ফর্মুলা টু এক্সাম্পল। তো ফর্মুলা টু এক্সাম্পল যখন আমরা যাব, তখন সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। আর এক্সাম্পল টু রুল বা এক্সাম্পল টু ফর্মুলা যখন যাব, তখন সেটা হবে আরোহী পদ্ধতি। তো এটা সংজ্ঞা বা সূত্র থেকে উদাহরণের দিকে যাচ্ছি, এটা হচ্ছে অবরোহী পদ্ধতি। এটা সহজ প্যাডাগজির প্রশ্ন, সবার জানা আছে, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্ন আমরা দেখছি, প্রাথমিক পর্যায়ের একটি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য ভিত্তিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার সুযোগ প্রদান করা উচিত। তাহলে তাদের মধ্যে প্রধানত কি বিকশিত হবে? তাদের উদ্দেশ্য ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার সুযোগ দিতে হবে। তো আলোচনা করার সুযোগ দিলে এখানে বাহ্যিক বলে কোনো কিছু হয় না, যেহেতু আমরা অ্যাকর্ডিং টু সাইডে আছি। তো বাহ্যিক আমরা কেটে নিলাম। কারেক্ট অ্যান্সার পঠন এবং লেখন কৌশল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক মানে আপার প্রাইমারি, আমরা বলতে পারি ক্লাস 6 to 8। ক্লাস 6 to 8-এর ক্ষেত্রে পঠনের ক্ষেত্রে সরব পঠনের চেয়ে নীরব পঠন প্রয়োজনীয়। তার কারণ কি? কারণ হচ্ছে নীরব পঠনের মাধ্যমে ছাত্রছাত্রীরা শুদ্ধ উচ্চারণ অনুসরণ, আরে বাবা, কেউ যদি সাইলেন্টলি পাঠ করে, তাহলে তার উচ্চারণটা কি আমরা শুনতে পাবো? সে উচ্চারণ যে করছে সেটা কি প্রকাশ পাবে? মোটেই না। তার মানে এটা ক্যান্সেল। নীরব পঠনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়, এটা উপযুক্ত আনসার নয়। নীরব পঠনের ফলে পাঠ সহজে মনে থাকে, এটা হবে শুদ্ধ আনসার। কেননা নীরব পঠন যদি আমরা করি, তাহলে আমাদের পাঠটা খুব সহজে মনে থাকে, অর্থাৎ কেউ যদি মনে মনে পড়ে, তাহলে এই ক্ষেত্রে তার। এবার দেখুন, সরব পঠন এবং নীরব পঠনের কিন্তু কি বলবো আপনাদের, তার মেরিটও আছে, ডিমেরিটও আছে। সরব পঠনের উপকারিতা যেমন আছে, তেমনি অপকারিতাও আছে। নীরব পঠনের যেমন উপকারিতা আছে, তেমনি অপকারিতা আছে। তো প্রত্যেকটা জিনিসের উপকারিতার সঙ্গে সঙ্গে অপকারিতাও রয়েছে। তো এইগুলো আমরা কনসেপ্টের ক্লাসে আপনারা পেয়ে যাবেন সবগুলি। সরব পঠন, নীরব পঠন, তারপর লিখন কৌশল, পঠন কৌশল, শ্রবণ কৌশল, এই সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলে আমরা ক্লাস দিয়ে দেবো, আমরা দেখে নেবেন। তারপর দেখুন, নীরব পঠনে কম বয়সে অনেক বেশি, কম সময় অনেক বেশি পড়া যায়, এটাও ক্যান্সেল। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার সি, কেননা নীরব পঠনের ফলে পাঠ সহজে মনে থাকে। নিচের কোন শব্দটি বহুবচন বোঝাচ্ছে? বচন থেকে প্রশ্ন আসবে, আমরা সিলেবাসে বলেছিলাম। তিনি মানে একজন বোঝাচ্ছে, মানে এক বচন। আপনি মানে আপনাকে একজনকে বোঝাচ্ছে, মানে এক বচন। তুমি মানে পার্টিকুলার তোমাকে বোঝাচ্ছে, মানে এক বচন। কিন্তু ওরা বলতে অনেকজনকে বোঝানো হয়েছে, তার মানে ওরা হচ্ছে কি বহুবচন। নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? নায়ক, ঠিক আছে ভাই, নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তো এটা আপনাদের সবার জানা আছে, খুব তাড়াতাড়ি বলুন কারেক্ট অ্যান্সার কী হবে? নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ। কারণ এত সহজ প্রশ্ন আর আসে না, এটা হচ্ছে নই প্লাস অক, ঠিক আছে ভাই। নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ হবে আমাদের কি? নই প্লাস অক। তো সন্ধি বিচ্ছেদ কী করে করতে হয়েছে, শর্ট ট্রিক আমাদের দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নিচের কোন শব্দটি পুল্লিঙ্গ বোঝাচ্ছে? যদি শিশু বোঝাই, তাহলে শিশু বলতে মানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ বোঝায়। বালিকা বলতে মেয়েকে বোঝানো হচ্ছে, সাম্রাজ্ঞী বলতেও এটা মেয়েকে বোঝানো হচ্ছে। কিন্তু বালক বলতে একজন ছেলেকে বোঝানো হচ্ছে, মানে পুংলিঙ্গ। আর যদি বালিকা হয়, তাহলে স্ত্রীলিঙ্গ হবে। কারেক্ট আনসার অপশন নাম্বার খ। দেখুন কত সহজ প্রশ্ন আমাদের আসে। তো এবার 2019-এর সহজ আসলো, তার মানে এবার যে সহজ আসবে সেরকম কোনো কথা নয়, কিন্তু এই টপিকগুলোর উপরে কিন্তু প্রশ্ন থাকবে। তাই এই টপিকগুলোর উপর আপনাদেরকে ডিটেলস স্টাডি করতে হবে। আমাদের চ্যানেলে আপনারা সবগুলা পেয়ে যাবেন। আটপোড়ে শব্দটির অর্থ কি? অপরিচিত, সাদামাটা, সম্ভ্রান্ত না অনন্ত? তো কারেক্ট আনসার হবে কি? সাদামাটা।
নিরুক শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? নিরুক। তো নিরুক শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমাদের হবে অপশন নাম্বার গ, নি প্লাস রুক। এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে, তো সিলেবাস ভিত্তিক ক্লাস আমাদের সহজগুরু অ্যাপেও ক্লাস চলছে এবং আমাদের ইউটিউব চ্যানেল চলছে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপেও আমরা ক্লাসগুলো দেখতে পাবেন পেইড গ্রুপে, আর আমরা ইউটিউব চ্যানেলেও আপনারা ক্লাস পেয়ে যাবেন। তো এখনই দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, বা যদি অ্যাপ ডাউনলোড করে না থাকেন তাহলে অ্যাপে অলরেডি আপনারা ডাউনলোড করে আপনারা অলরেডি এনরোল করে নিন নিজেকে, কারণ সবগুলো 100% কোর্স আমরা অ্যাপে প্রোভাইড করে দেব। ঠিক আছে, ধন্যবাদ, জয় হিন্দ।